হ্যালো এভরিওয়ান, এসওই 9 and 10 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের বর্ণালী ম্যাম, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। তো তোমাদের ক্লাস 10 যারা তোমরা 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু ক্লাস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমাদের লাইফ সায়েন্সের প্রথম যে চ্যাপ্টারটা সেটা আজকে আমরা কভার করব। তো প্রত্যেককে বলে রাখি, এই বছর যারা মাধ্যমিক দিয়েছে 2026 সালে, তোমরা তাদের ক্লাসগুলো দেখতে পারো এবং সেখান থেকে তোমরা যদি রিভিউগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই বছরেও প্রত্যেকে কিন্তু 100% কোশ্চেন কমন পেয়েছে। মানে তাদের জন্য যে সমস্ত ক্লাসগুলো এসওই বাংলাতে আনা হয়েছিল এবং সেই সমস্ত ক্লাসগুলো তাদের কাছে কিন্তু অনেকটাই হেল্পফুল ছিল এবং লাস্ট মিনিট যে সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকেও কিন্তু হুবহু পরীক্ষাতে কমন চলে এসেছে। তো তাদের জন্য তো যতটুকু করার সেটা আমরা করেছি এবং নেক্সট টাইম তোমাদের জন্য আমরা চাই আরো অনেক কিছু করতে, যেখান থেকে তোমাদের প্রিপারেশন কিন্তু আরো অনেক অনেক ভালো করে তোলা যেতে পারে। তো তোমাদের জন্য আমরা ইতিমধ্যে ক্লাস আনা শুরু করে দিয়েছি। আজকে তোমাদের লাইফ সায়েন্সের প্রথম ক্লাস, এছাড়াও কিন্তু তোমাদের বাকি যে সাবজেক্টগুলো ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু নির্দিষ্ট রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের আসতে শুরু করে দিয়েছে। তোমরা ক্লাস রুটিন এই চ্যানেলেই পেয়ে যাবে, কমিউনিটি পোস্টে। তো তোমাদের প্রত্যেককে বলবো যারা যারা তোমরা নতুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখান থেকে কিন্তু তোমরা অনেকটা বেনিফিটেড হবে। শুধু তোমরাই নয়, আশেপাশে তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দাও, কারণ এখানে একদম নিয়ম অনুযায়ী মানে রুটিন ওয়াইজ কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস রেগুলার আসবে, ইউটিউবে কমপ্লিটলি ফ্রিতে আসবে। তো এখানে কিন্তু তোমরা ইউটিউবের বেস্ট কন্টেন্ট পাবে, কারণ আমি এটুকু কথা দিতে পারি তোমাদের এই ক্লাসটা দেখে তোমাদের কিন্তু এই একটা ক্লাসের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো কোনো রকম কনফিউশন কিন্তু তোমাদের এখানে থাকছে না। তো অবশ্যই প্রত্যেককে বলবো ক্লাসটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যায় আজকের ক্লাসটা। আজকে আমরা তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এর মধ্যে বেশ অনেকগুলো পার্ট রয়েছে। তার মধ্যে প্রথম যে পার্টটা, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এই জায়গাটা কিন্তু আজকে আমরা কভার করতে চলেছি। কারণ প্রথম চ্যাপ্টারের মধ্যে তোমাদের 5টা সাব টপিক রয়েছে। এই 5টা সাব টপিক আমরা যেহেতু খুব ডিটেলে এখানে আলোচনা করব, প্রত্যেকটা সাব টপিক কিন্তু একটা আলাদা আলাদা ভিডিওতে তোমরা পাবে, যেখানে এগুলোর কমপ্লিট ডিসকাশন, প্রত্যেকটার ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করব উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। তো প্রথমেই যেটা বলতে হয়, চ্যাপ্টারের নামটা কি? উদ্ভিদের সংবেদনশীলতা। তো সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলতে কি বোঝায়? দেখো, পরিবেশে বিভিন্ন ধরনের উদ্দীপনা কিন্তু প্রেজেন্ট রয়েছে। যেই উদ্দীপনার বিরুদ্ধে আমাদের কি তৈরি হয়? একটা সেন্স তৈরি হয় এবং তার ফলে কি হচ্ছে? সেই উদ্দীপনার বিরুদ্ধে আমরা সাড়া প্রদান করছি। এই যে টোটাল প্রসেসটা, উদ্দীপনা এলো, উদ্দীপনা বুঝতে পারা বা সেন্স করতে পারা এবং তার বিরুদ্ধে সাড়া দেওয়া, এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? সংবেদনশীলতা। এবার তোমরা বলবে, ম্যাম উদ্দীপনা বলতে কি বোঝায় বা উদ্দীপক বলতে কি বোঝায়? দেখো, তোমরা কোনো কাজ করছো, লাইক তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, খুব রোদ্দুর, সামনে তুমি ছায়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, খুব রোদ্দুর। তাহলে ওই রোদ্দুরটা যখন আসছে, তোমার কি হচ্ছে? তুমি রোদ্দুরটা এক ধরনের উদ্দীপনা, সেই উদ্দীপনাটা যখন আসছে তুমি কি করবে? প্রচন্ড গরম, রোদ্দুরে হেঁটে যাওয়া যাচ্ছে না, তুমি ধরো ছাতা খুলে যেতে শুরু করলে। তাহলে এই যে রোদ্দুর, সেটা একটা উদ্দীপনা, সেটা যখন তোমার মধ্যে এলো, তোমার ব্রেন কি সেন্স করলো? না, এতটা কষ্ট করা যাবে না, এখানে প্রোটেক্ট করতে হবে নিজেকে, সেই অনুযায়ী তুমি ছাতা খুললে। তাহলে এটা হলো সাড়া প্রদান করা। তো এরকম প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন কেউ ডাকছে, এই যে ডাক বা শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা উদ্দীপনা। যে শব্দটা তুমি শুনতে পেলে এবং তোমার ব্রেনে সেটা পৌঁছালো, সেই উদ্দীপনাটা তোমার ব্রেনে পৌঁছালো, তার বিরুদ্ধে তুমি কি করছো? সাড়া প্রদান করছো, যে তাকে সাড়া দিচ্ছ। তো এই প্রত্যেকটা এগুলোকে বলা হচ্ছে উদ্দীপনা। আর এই উদ্দীপনায় সাড়া দেওয়ার যে প্রক্রিয়াটা বা সেটাকে বুঝতে পারা, এটাকে বলা হচ্ছে কি? সংবেদনশীলতা। এবার তোমরা বলবে, ম্যাম প্রাণীরা তো নাই উত্তেজনায় সাড়া দিতে পারে, উদ্ভিদরা পারে। এখানে আমরা পড়ছি কি? উদ্ভিদের সংবেদনশীলতা। উদ্ভিদ কিভাবে সংবেদনশীল হতে পারে? কই, উদ্ভিদকে ডাকলে তো উদ্ভিদ সাড়া দেয় না। তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা কিভাবে প্রকাশ পায়? দেখো, উদ্দীপনা তো প্রচুর রয়েছে। আগে আমরা উদ্দীপনা সম্পর্কে পড়ে নিই, তারপরে দেখছি যে উদ্ভিদ কিভাবে সাড়া দেয়। দেখো, এখানে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি, এটাকেই কি বলা হচ্ছে? সংবেদনশীলতা।
আর উদ্দীপক বা স্টিমুলাস বলতে কি বোঝায়? পরিবেশের যেসব পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং জীবের সাড়া প্রদানে সাহায্য করে তাকে বলা হয় উদ্দীপক। এবার এই উদ্দীপক কি হতে পারে? আলো হতে পারে, এই উদ্দীপক উষ্ণতা হতে পারে, এটা যে কোনো রাসায়নিক পদার্থ হতে পারে, বা উদ্ভিদের মধ্যে থাকা বেশ কিছু অভ্যন্তরীণ বস্তুও হতে পারে। যেমন ধরো আমি যদি প্রাণীদের কথা বলি, কারণ প্রাণীদেরটা বুঝতে তোমাদের একটু বেশি সুবিধা হবে, তারপর আমরা উদ্ভিদে আসছি। প্রাণীদের ক্ষেত্রে যদি বলি, এই যে বললাম যে বাইরে থেকে কেউ তোমাকে ডাকলো, তাহলে এটা কি? বহিস্থ একটা সাউন্ড, তাহলে এটা হচ্ছে বহিস্থ উদ্দীপনা, যেটা তুমি বাইরে থেকে, পরিবেশ থেকে তোমার মধ্যে এলো, তুমি সেটার বিরুদ্ধে সাড়া প্রদান করছো, এটা কি? বহিস্থ উদ্দীপনা। বা আলো পড়ছে, আলোর জন্য তুমি চোখটা বন্ধ করে নিচ্ছ, বা বাইরে থেকে গরম কোথাও তোমার গরম ছ্যাঁকা লাগলো বা গরম কিছু ধরলে সেটা থেকে হাত তুমি সরিয়ে নিচ্ছ, এইগুলো হচ্ছে কি? বহিস্থ উদ্দীপনা। এবং অভ্যন্তরীণ উদ্দীপনা বলতে কি বোঝায়? ধরো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, তোমার খুব পেটে ব্যথা করছে, ঠিক আছে, তাহলে তোমার ভেতরে কিছু হয়তো তুমি ক্ষতিকারক বা হার্মফুল কিছু খেয়েছো, ডাইজেস্ট করেছো, যেটা ঠিকঠাক ডাইজেশন হয়নি, যার জন্য কি তোমার মধ্যে একটা কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যার ফলে তোমার পেটে ব্যথা হচ্ছে বা স্টমাকে প্রবলেম হচ্ছে। এবার এই প্রবলেমটা তুমি ভেতর থেকে সেন্স করতে পারছো, বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে এটা কি? অভ্যন্তরীণ উদ্দীপনা বা উদ্দীপকটা কোথায় রয়েছে? তোমার অভ্যন্তরে রয়েছে। তো উদ্দীপনা কিন্তু বহিস্থ হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে, মানে যার জন্য, যার পরিবর্তনের জন্য তোমার কোনো না কোনো প্রবলেম হচ্ছে, যেটাকে তুমি সেন্স করতে পারছো বা বুঝতে পারছো যে এটা হচ্ছে, এটার জন্য আমাকে কিছু করতে হবে, সেটাই উদ্দীপনা। ঠিক আছে, তাহলে উদ্দীপনা বা উদ্দীপক কত রকমের হতে পারে? বহিস্থ উদ্দীপক হতে পারে, অভ্যন্তরীণ উদ্দীপক হতে পারে। তাহলে বহিস্থ উদ্দীপক কি কি হতে পারে? আলো, উষ্ণতা, অভিকর্ষ বল, রাসায়নিক পদার্থ, এই সমস্ত কিছু হতে পারে। আর অভ্যন্তরীণ উদ্দীপনা কি হতে পারে? হরমোন। ধরো আমাদের ভেতরে যে হরমোন জিনিসটা কি? হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ আমাদের মধ্যে, রক্তের মধ্যে দিয়ে বাহিত হয়, যার জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু মেনটেন হয়। সেটা উদ্ভিদের মধ্যেও পাওয়া যায় হরমোন, প্রাণীদের মধ্যেও পাওয়া যায়। ধরো আমি যদি বলি আমার হাইট, কারোর হাইট অনেকটা লম্বা, কারোর হাইট বেটে, তো এই লম্বা বেটে কেন হয়? এটাও কিন্তু এক ধরনের গ্রোথ হরমোনের জন্য। আমাদের এক ধরনের হরমোন সিক্রেশন হয় বা ক্ষরণ হয়, যার জন্য কি, যেটা বেশি ক্ষরণে আমাদের লম্বা হাইট হবে, যেটার কম ক্ষরণে আমাদের বেটে হাইট হবে। ঠিক আছে, তো এরকম হরমোন কিন্তু আমাদের অভ্যন্তরীণ বস্তু। ক্যালসিয়াম, আয়ন বা আমাদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উৎসেচক কি করে? আমাদের খাদ্য ডাইজেস্ট করতে সাহায্য করে। ধরো একটা খাবার, তুমি প্রোটিন খেয়েছো, খুব মাছ মাংস খেয়েছো আজকে, তো এই মাছ মাংসকে ঠিকঠাক ভাবে ডাইজেস্ট করার জন্য আমাদের প্রোটিন পরিপাককারী বেশ কিছু উৎসেচক রয়েছে আমাদের বডিতে, যেগুলো খরিত হয়। HCl খরিত হয়, তারপরে পেপসিন খরিত হয়, এই ধরনের বেশ কিছু উৎসেচক রয়েছে। এবার ধরো সেই উৎসেচকগুলো ঠিকঠাক মাত্রায় তৈরি হলো না, তাহলে কি হবে? তোমার প্রোটিন যেগুলো খেয়েছো সেটাকে ঠিকঠাকভাবে ডাইজেস্ট করতে পারোনি, বদহজম হবে, সেটার জন্য বিভিন্ন রকমের তোমার চোয়া ঢেকুর উঠছে, বা ঠিকঠাক ডাইজেশন না হওয়ার জন্য তোমার বমি হতে পারে, বা যে কোনো কনস্টিপেশন হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। তাহলে এটাও তো এক ধরনের অভ্যন্তরীণ উদ্দীপনা, যে তোমার উৎসেচকটা ঠিকঠাক কাজ করলো না বলে তোমার মধ্যে এত রকম প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেম, সেটাও একটা উদ্দীপনা, আর সেই প্রবলেমটাকে মেটানোর জন্য তুমি ওষুধ খাচ্ছ, এটা এক ধরনের সাড়া প্রদান। তাহলে সংবেদনশীলতা কি? যে কোনো পরিবর্তনকে আমরা সেন্স করতে পারা এবং সেই পরিবর্তনের বিরুদ্ধে সাড়া প্রদান করা, এটাই হচ্ছে সংবেদনশীলতা। এবার আসি উদ্ভিদে। উদ্ভিদ কিভাবে সংবেদনশীল হতে পারে? দেখো, বাইরের যে উদ্দীপনাগুলো বললাম না, আলো, উষ্ণতা, এই আলো উষ্ণতা উদ্ভিদের উপর কিন্তু অনেকটা এফেক্ট ফেলে। দেখবে বেশ কিছু উদ্ভিদ আলোর মধ্যে ভালো হয়। দেখো সূর্যমুখী উদ্ভিদ বা পদ্ম ফুল, এরা কি যখন ভালো আলো পাচ্ছে, প্রপার আলো পাচ্ছে, তারা কিন্তু সূর্যের দিকে মুখ করে তাকিয়ে আছে, বা পদ্ম ফুলটা খুব সুন্দরভাবে ফুটে থাকে। যেদিন সূর্য ওঠে না, বা সূর্য ওঠে না তো হয় না, যেদিন মেঘলা পরিবেশ থাকে বা সূর্যের আলো কমে যায় যখন, তখন কি হচ্ছে? পদ্ম ফুল ছোট হয়ে যায়, তার যে ফুটে থাকা অবস্থাটা কিন্তু থাকে না। তাহলে এই যে তার ফুল ফোটানো এবং ফুল বন্ধ হয়ে যাওয়া, এই যে মুভমেন্টটা সে শো করছে, এটা কেন শো করছে? এটা তার সাড়া প্রদানের পদ্ধতি। উদ্দীপনাটা কে ছিল? উদ্দীপক কে ছিল? আলো ছিল। তাহলে আলোর তীব্রতা বা আলোর গতিপথ অনুযায়ী কি করে উদ্ভিদ নিজের কিছু পরিবর্তন করে, সেটাই হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা প্রকাশ। ধরো তুমি খুব ভালো খালি চোখে দেখতে পাবে কার সংবেদনশীলতা? লজ্জাপতি গাছ। হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছো, লজ্জাপতি গাছের পাতায় হাত দিলে তারা কি করে? নিজের পাতাগুলো যেটা মেলে থাকে সেটা আস্তে আস্তে মরে যায়। তাহলে এটা কিন্তু এক ধরনের উদ্দীপনা, যে টাচ পেলে সে কিন্তু নিজেকে
মুড়ে ফেলছে, তাহলে এটাও এক ধরনের সংবেদনশীলতা। তো প্রত্যেকটা উদ্ভিদই কিন্তু সংবেদনশীল, প্রত্যেকটা উদ্ভিদই উত্তেজনায় সাড়া দিতে পারে, হ্যাঁ, তবে তাদের সাড়া দেওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন। তারা, আমরা যেমন মুখে কথা বলে সাড়া দিচ্ছি বা হাতে পায়ে সাড়া দিচ্ছি, উদ্ভিদ কি করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের চলন এবং গমনের মাধ্যমে। চলন গমন বলতে কি বোঝায়? একই জায়গায় দাঁড়িয়ে, স্টিল এক জায়গায় দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গে যে সঞ্চালন করা, এটাকে বলছি চলন। আর গমন বলতে কি বোঝায়? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা। তো এই দুটো পদ্ধতির মাধ্যমে কি করে উদ্ভিদ সংবেদনশীলতা প্রকাশ করে থাকে। এবার তোমরা বলবে ম্যাম উদ্ভিদ গমন করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এটা কি করে হয়? বেশ কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, যেমন এককোষী কিছু শৈবাল রয়েছে, এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। আদার্স যে আমরা আশেপাশে যে সমস্ত গাছপালা দেখি তারা কিন্তু চলাচল করতে পারে না। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা উদ্দীপক বলতে কি বোঝাই সেটা বুঝলাম, যে পরিবেশের কোনো বহিস্থ উপাদান বা সেটা দেহের কোনো অভ্যন্তরীণ উপাদান হতে পারে, যার জন্য তার যে ন্যাচারাল স্টেবিলিটি বা সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তার পরিবর্তন দ্বারা কোনো না কোনো সমস্যা বা কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং সেই উদ্দীপনার বিরুদ্ধে উদ্ভিদ কি করছে? সেন্স করছে সেটাকে, এবং সে তার বিরুদ্ধে কিছু না কিছু সাড়া প্রদান করছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সংবেদনশীলতা। আশা করি উদ্দীপক আর সংবেদনশীলতা বলতে কি বোঝায় প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো তাহলে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি, উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কিভাবে হচ্ছে? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, উদ্দীপনার উপলব্ধিকরণ, মানে ফার্স্টে বহিস্থ উদ্দীপনা, ফার্স্টে কি হলো? বহিস্থ উদ্দীপনা এলো, সেই উদ্দীপনার বিরুদ্ধে উদ্ভিদ কি করছে? উদ্ভিদ সেটাকে বুঝতে পারছে বা সেন্স করতে পারছে, সেন্স করে প্রথমে, তারপরে কি হচ্ছে? সেটার বিরুদ্ধে সাড়া প্রদান হচ্ছে। ঠিক আছে, উদ্দীপনার পরিবহন, তারপরে হচ্ছে সাড়া প্রদান। তাহলে এই তিনটে পদ্ধতিতে কি হচ্ছে? উদ্ভিদের সংবেদনশীলতা প্রকাশ পাচ্ছে। এবার এই সাড়া প্রদান দুভাবে হতে পারে। কিভাবে হতে পারে? দুভাবে হতে পারে। একটা চলনের মাধ্যমে, চলন বা মুভমেন্ট, আর একটা হচ্ছে গমন বা লোকোমোশন। ঠিক আছে, চলন মানে কি বললাম? একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, এটাকে আমরা কি বলছি? চলন। আর গমন কি? সামগ্রিক স্থান পরিবর্তন, সামগ্রিক স্থান পরিবর্তন, এটাকে আমরা কি বলছি? গমন বা লোকোমোশন। তো উদ্ভিদ দুটোই করতে পারে। ম্যাক্সিমাম উদ্ভিদ কি করে? ম্যাক্সিমাম উদ্ভিদ চলনের মাধ্যমে করছে। ঠিক আছে, এটা আমরা ম্যাক্সিমাম দেখতে পাই, কারণ উদ্ভিদ তো চলাচল করতে পারে, এটা আমরা খুব কমই দেখতে পাই। আর গমন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কিছু নিম্ন শ্রেণীর শৈবালের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সংবেদনশীলতা বুঝলাম, সংবেদনশীলতা কি, উদ্দীপক কি। তবে এই সংবেদনশীলতা কে প্রথম আবিষ্কার করেন? বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস। ঠিক আছে, আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন। তিনিই প্রথম বলেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদও কিন্তু উত্তেজনায় সাড়া দেয়। তো উদ্ভিদও যে সংবেদনশীল সেটা বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস বলেছিলেন। কিসের মাধ্যমে বলেছিলেন তিনি? তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যার নাম হচ্ছে ক্রেস্টোগ্রাফ। ক্রেস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা পরিমাপ করতে পারে। ঠিক আছে, এটি কি? এই যন্ত্রটা উদ্ভিদের সংবেদনশীলতা পরিমাপ করতে পারে। উদ্ভিদের সংবেদনশীলতা
পরিমাপ করে। ঠিক আছে, এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মধ্যে কি করে, উদ্ভিদের ধরো কোনো পাতাটা টাচ করে রাখা হয়, এরকম একটা কাঁটা থাকে। এবার কি হচ্ছে, তার মধ্যে বিভিন্ন উদ্দীপক প্রয়োগ করা হয়, বিভিন্ন উদ্দীপনা প্রয়োগ করা হয়। এই উদ্দীপনার প্রভাবে উদ্ভিদ হয়তো রসস্ফীতিজনিত চাপ তৈরি করতে পারে, মানে পাতাটা আস্তে আস্তে আয়তন বাড়তে পারে, বা পাতাটা নষ্ট হয়ে যেতে পারে, অতিরিক্ত আলোতে নষ্ট হয়ে যেতে পারে। তো এই তার মুভমেন্ট কিভাবে হচ্ছে সেটা কিন্তু ওই কাঁটার মাধ্যমে পরিমাপ করা যেতে পারে, যে তার কতটা চলন পরিলক্ষিত হলো। ঠিক আছে, অনেক সময় দেখবে উদ্ভিদ কি করে, উদ্ভিদের একটা ডাল যদি ওই কাঁটার মধ্যে লাগানো থাকে, এবার এই দিকে ধরো আলো দেওয়া হচ্ছে, তো উদ্ভিদ কি করছে, দেখবে ম্যাক্সিমাম উদ্ভিদ আলোর দিকে চলন করে, তো উদ্ভিদের শাখাটা কি ওদিকেই বাড়ছে, তাহলে কি ও উদ্ভিদের একটা নির্দিষ্ট চলন তৈরি হলো। এই চলনটা ওই যন্ত্রের মাধ্যমে কিন্তু পরিমাপ করা যেতে পারে যে কতটা চলন করছে, তাহলে উদ্দীপনার প্রভাবে সে কতটা নিজেকে পরিবর্তন করছে বা সাড়া প্রদান করছে, এটাকেই হচ্ছে সংবেদনশীলতা বলা হয়। তাহলে সংবেদনশীলতা তিনি এভাবে কিন্তু পরিমাপ করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। আচ্ছা, তাই এবার চলে আসি, এই যে বলছি যে উদ্ভিদ সংবেদনশীলতা শুধুমাত্র দুটো ভাবে দেখাতে পারে, চলন আর গমনের মাধ্যমে। তাহলে উদ্ভিদের চলন কত রকমের হয়, সেই চলনগুলোর প্রকারভেদ আমরা দেখে নেব। প্রথম রয়েছে আবিষ্ট চলন, আর একটা রয়েছে বক্র চলন। আচ্ছা, আবিষ্ট চলনে ফার্স্টে চলে আসি। আবিষ্ট চলনকে আমরা ট্যাকটিক চলনও বলতে পারি, এটাকে আমরা ট্যাকটিক চলনও বলতে পারি। মানে এক্ষেত্রে কি হয়, যে ধরনের চলনগুলো তোমার পরিবেশের যে বিভিন্ন উদ্দীপক, সেই উদ্দীপকের প্রভাবে কি করছে, দেহের সামগ্রিক স্থান পরিবর্তন করছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কমপ্লিটলি চলে যাচ্ছে। মানে এই ধরনের চলনগুলো অ্যাকচুয়ালি চলন নয়, ঠিক গমন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। এবার এর বা কয়েকটা প্রকারভেদ রয়েছে, যেমন ফটোট্যাকটিক রয়েছে, কেমোট্যাকটিক রয়েছে, থার্মোট্যাকটিক রয়েছে। এগুলো কি, এগুলো ডিটেলে এবার আমরা পড়বো। আচ্ছা, আর কি রয়েছে এপাশে, বক্রচলন। বক্রচলন হচ্ছে এক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, একই জায়গায় থেকে উদ্ভিদ অঙ্গের বিভিন্ন রকম সঞ্চালন হবে, সেটা হচ্ছে বক্রচলন। ধরো উদ্ভিদটা তুমি একটা টবে উদ্ভিদ লাগিয়েছো এবং সেই টবটাকে অন্ধকার ঘরে রেখে দিয়েছো, এক পাশে একটা জানলা রয়েছে, কদিন পরে গিয়ে দেখবে উদ্ভিদটার যে শাখা প্রশাখাগুলো তৈরি হচ্ছে সেগুলো ওই জানলার দিকে বৃদ্ধি পাচ্ছে, আলোর দিকে। এটা কি, উদ্ভিদ কিন্তু ওই জায়গা থেকে সরে গেল না, উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা এক ধরনের বক্রচলন। ঠিক আছে, তাহলে এই বক্রচলন কত রকমের হতে পারে, আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তো এগুলোর ভাগগুলো আমরা পড়বো। তো মোট কথা চলন এই দু প্রকারের হচ্ছে, এই দু প্রকার চলনই আমরা ডিটেলে দেখবো, আর এগুলো নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে হচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যে ন্যাচারালি যেগুলো দেখতে পাওয়া যায়, ন্যাচারালি উদ্ভিদ অঙ্গের কি কি চলন দেখতে পাওয়া যায়, যে লজ্জাবতী গাছের পাতার চলনটা আমরা ভালো দেখতে পাই, যে এরকম পাতাগুলো এরকম খোলা ছিল, লজ্জাবতী গাছের এরকম খোলা ছিল, যেই তুমি টাচ করবে, ধরো তোমার আঙুল দিয়ে এখানে টাচ করলে, ঠিক আছে, যেই আঙুল দিয়ে টাচ করবে এই পাতাগুলো কি হয়ে যায়, পাতাগুলো কিন্তু নিজেকে কমপ্লিটলি বন্ধ করে ফেলবে, এরকম ভাবে এরকম ভাবে নেতিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে লজ্জাবতী গাছের পাতা। তো এটাও কিন্তু এক ধরনের বক্রচলন। আবার এক ধরনের চলন দেখতে পাওয়া যায় বনচারাল গাছে। বনচারাল গাছের পাতাগুলো কেমন হয়, ধরো বনচারাল গাছের পাতা এরকম একটা লম্বা পাতা হবে, আচ্ছা, আর এই পাশে কি হয়, এই পাশে একটা ছোট পাতা, এই পাশে একটা ছোট পাতা থাকে, এরকম ধরনের থাকে বনচারাল গাছের পাতাগুলো। এবার যত সাউন্ড তৈরি হচ্ছে বা শব্দ তৈরি হচ্ছে, শব্দ যত বাড়ছে, ধরো তুমি জোরে মিউজিক বাজাচ্ছ, এই মিউজিক বাজালে কি হবে, যত শব্দের তীব্রতা বাড়বে এই ছোট ছোট পাতাগুলো এরা কি করতে থাকে, মুভ করতে শুরু করে, মানে ওপরে নিচে এরা মুভ করতে শুরু করে, একদম পাখির মতন ডানা মেলে দেবে। শব্দ যত বাড়বে তত এরা কি করে, নিজেদের মুভমেন্ট শো করে। তাহলে এটাও কিন্তু পরিবেশের একটা বাহ্যিক উদ্দীপক শব্দ, সেই শব্দের জন্য এ কি করছে, নিজের একটা চলন শো করছে। মানে শুধু গান শুনলে তোমরাই নাচবে এমন তো কোনো কথা নেই, উদ্ভিদেরও তো ভালো লাগতে পারে গান। তো এই বনচারাল উদ্ভিদ মিউজিক খুব ভালোবাসে, শব্দ খুব ভালোবাসে, যত শব্দ হবে তত নাচবে, তোমরাই নাচবে তা তো হয় না। আচ্ছা, তাহলে এই ধরনের চলন কিন্তু উদ্ভিদ শো করে। তাহলে আমরা পরিবেশের উদ্দীপক কি কি বললাম, এই চলনে আসার আগে আমরা একটু দেখে নিই, মিনিট, চলো এটা দেখে নিই যে পরিবেশের কি কি উদ্দীপক রয়েছে। পরিবেশের বিভিন্ন উদ্দীপক,
পরিবেশের বিভিন্ন উদ্দীপক, কি কি উদ্দীপক রয়েছে? এক রয়েছে আলো। আলো ফার্স্ট উদ্দীপক। তাহলে আলো কি করছে? দেখো, আলোর তীব্রতা বা আলোর গতিপথ এই বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ বিভিন্নভাবে শো করছে। মানে ধরো এই যে সূর্যমুখী গাছ, সূর্যমুখী ফুল, এ কোন দিকে মুখ করে তাকিয়ে থাকবে? যেদিকে সূর্য থাকবে, তাই না? যেদিকে সূর্য সেই দিকে কিন্তু মুখ করে তাকিয়ে থাকবে। যদি আমরা পদ্ম ফুলের কথা বলি, পদ্ম ফুলের কথা যদি বলি, পদ্ম ফুল ধরো এরকম কুড়ি অবস্থায় রয়েছে, ঠিক আছে? পদ্ম ফুল কুড়ি অবস্থায় রয়েছে। আচ্ছা, যখনই সূর্যের আলো বা তীব্রতা বাড়বে, আলোর তীব্রতা যখনই বাড়বে, এ কি করবে? ফুলটা ফুটে যাবে। তখন তখন কি হচ্ছে? ফুলটা ফুটে যাচ্ছে। কি সুন্দর পদ্ম ফুল এঁকে ফেললাম, বাহ! পদ্ম ফুল কি হয়ে গেল? ফুটে গেল। তাহলে এগুলো কি হলো? আলোর জন্য হচ্ছে, ঠিক আছে? তাহলে আলো একটা উদ্দীপক, যে আলোর প্রভাবে উদ্ভিদ বিভিন্ন কিন্তু চলন শো করছে। তাহলে এটা একটা মেইন উদ্দীপক। আচ্ছা, আর কি কি উদ্দীপক হতে পারে পরিবেশে? উষ্ণতা হতে পারে, উষ্ণতা বা টেম্পারেচার। ধরো উষ্ণতার উপর বেস করে উষ্ণতা বাড়ছে কি কমছে সেই অনুযায়ী কিন্তু উদ্ভিদ অঙ্গের বিভিন্ন রকমের চলন কিন্তু দেখতে পাওয়া যায়। এমন বেশ কিছু ফুল রয়েছে যেগুলো বেশি উষ্ণতায় ফুল ফোটাবে এবং কম উষ্ণতায় ফুল ফোটায় না, ঠিক আছে? তো উষ্ণতার উপর ডিপেন্ড করেও কিন্তু উদ্ভিদ অঙ্গের চলন পরিলক্ষিত হয়। আর কি? আবার বেশ কিছু শৈবাল রয়েছে। আমি যদি ক্ল্যামাইডোমোনাসের কথাও বলি, ধরো এরকম ক্ল্যামাইডোমোনাস শৈবালগুলো রয়েছে। তো এরা কি করবে? যেদিকে বেশি উষ্ণতা, টেম্পারেচার ধরো এইদিকে, এদিকে ধরো কম টেম্পারেচার, এদিকে কত? ধরো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এদিকে ধরো তোমার কত টেম্পারেচার? প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের চলন কোন দিকে হবে? এদের চলন কিন্তু এদিক থেকে এদিকে হবে, কম থেকে বেশির দিকে যাবে। উষ্ণতা যেদিকে বেশি সেদিকে কিন্তু এই ক্ল্যামাইডোমোনাসের চলন ঘটবে। তো এরকম চলন কিন্তু দেখতে পাওয়া যায় বেশ কিছু উদ্ভিদের, যে উষ্ণতা বেশি হলে সেদিকে যাবে বা উষ্ণতা কম হলে সেদিকে যাবে, এরকম উষ্ণতার উপর ডিপেন্ড করে। আর কি হয়? রাসায়নিক পদার্থের উপর বেস করে। রাসায়নিক পদার্থ, ধরো মাটিতে বিভিন্ন খনিজ উপাদানগুলো থাকে। তো যেখানে খনিজ উপাদান ভালো হবে সেখানেই তো উদ্ভিদের গ্রোথও ভালো হবে, কারণ উদ্ভিদ মূল বা শেকড়ের মাধ্যমে সেখান থেকে সেই সমস্ত উপাদানগুলোকে শোষণ করতে পারবে, আর সেগুলোকে শোষণ করে নিজের ভালো গ্রোথ কিন্তু পরিলক্ষিত করবে। তাহলে রাসায়নিক পদার্থের উপর বেস করে উদ্ভিদ অঙ্গের চলন কিন্তু হয়। এছাড়াও যদি তোমরা দেখো, এরপরে আমরা ভাগগুলো পড়বো, যে বিভিন্ন ধরনের যে ফার্নের শুক্রাণু চলন, এক জায়গা থেকে অন্য জায়গায় শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে যাবে। কি করে যাবে? কারণ ডিম্বাণু থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ সিক্রেশন হচ্ছে। তাহলে সেই রাসায়নিক পদার্থের দিকে কি হচ্ছে? ওই শুক্রাণুগুলো যাতায়াত করছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থের দ্বারা উদ্ভিদ অঙ্গের চলন হলো, ঠিক আছে? তাহলে এইগুলো ছিল পরিবেশীয় উদ্দীপক। এইবার দেখবো এই উদ্দীপকের প্রভাবে কি কি ধরনের চলন দেখতে পাওয়া যায়, সেই চলনের ভাগগুলো। আর এই চলনের ভাগগুলো থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আসে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে এবং পড়তে হবে। চলো, প্রথম যে ভাগটা দেখে নিই আমরা, ট্যাকটিক বা আবিষ্ট চলন বলতে কি বোঝায়। এখানে কি বলেছে? বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সংঘটিত উদ্ভিদের চলন। এটা মাথায় রাখতে হবে। উদ্ভিদের চলনটা এখানে কি প্রকৃতির? উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন। এই ধরনের চলনটা কি? সামগ্রিক স্থান পরিবর্তন হয়, মানে উদ্ভিদ অঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। মানে মোট কথা আমি কি বলতে পারি? এখানে এইটা গমন ঘটে, এটা আমি বলতে পারি। তাহলে এখানে দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে, বাহ্যিক উদ্দীপক আর উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। এই দুটো মানেই তোমার ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনের সংজ্ঞা যখন আমি লিখবো, এই দুটো ওয়ার্ড যেন থাকে, তাহলেই তোমার রাইট আনসার, নয়তো কাটা। আচ্ছা, তাহলে ট্যাকটিক চলন কত রকমের হতে পারে, মানে কি কি উদ্দীপকের প্রভাবে কিভাবে শো করছে? দেখো, প্রথমেই রয়েছে ফটোট্যাকটিক। ফটো মানে কি? যে তুমি সামনে এনে একটা সেলফি দেখিয়ে দেবে আর উদ্ভিদ অঙ্গের চলন হয়ে যাবে? না বাবা, এটা সেই ফটো নয়। এই ফটো কথার অর্থ হচ্ছে আলো, ঠিক আছে? ফটো মিন্স আলো। তাহলে আলোর গতিপথের দিকে
ফটোট্যাকটিক বলতে কি বোঝায়? আলোর গতিপথের দিকে উদ্ভিদাঙ্গের সামগ্রিক পরিবর্তন। তাহলে এখানে কি লিখবো? আমি লিখে দিচ্ছি যে আলোর গতিপথের দিকে উদ্ভিদাঙ্গের বা উদ্ভিদ অঙ্গ বলবো না, উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্সাম্পল কি হয়ে যাবে? এক্সাম্পল ক্লামাইডোমোনাস হয়ে যাবে, বল বক্স হয়ে যাবে। ক্লামাইডোমোনাস কি করছে? ক্লামাইডোমোনাস হচ্ছে এক ধরনের নিম্ন শ্রেণীর শৈবাল। এই শৈবালগুলো কি করছে? যেদিকে আলো রয়েছে সেই আলোর গতিপথের দিকে মুভ করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, যেদিকে আলো সেদিকে চলে যাচ্ছে। দেখো লাইটের দিকে যাচ্ছে প্রত্যেকে। তাহলে আলোর গতিপথের দিকে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন, এটাকে আমরা কি বলছি? ফটোট্যাকটিক চলন। তাহলে ফটোট্যাকটিক চলনের এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখে নিই কেমোট্যাকটিক চলন। কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল, তাই তো? কেমিক্যাল থেকে কেমো কথাটা এসছে। তাহলে কেমোট্যাকটিক মানে রাসায়নিক উপাদানের ওপর বা রাসায়নিক উপাদানের ঘনত্বের ওপর বেস করে তার যে উদ্ভিদাঙ্গের সামগ্রিক পরিবর্তন হচ্ছে। এই যে ফার্নের শুক্রাণুর চলন, এটা হচ্ছে এক প্রকার তোমার কেমোট্যাকটিক চলন। তাহলে কেমোট্যাকটিক চলনে কি দেখতে পাওয়া যায়? দেখো এগুলো হচ্ছে শুক্রাণু, ফার্নের শুক্রাণু, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফার্নের শুক্রাণু। এরা কি করছে? এই অ্যান্থেরোজয়েড গুলো যখন বেরোচ্ছে, শুক্রাণুগুলোকে অ্যান্থেরোজয়েড বলা হয়, এগুলো বেরোচ্ছে, এগুলো সমুদ্রের জলে থাকে, তো জলের মধ্যে তো এরা যেদিকে খুশি ভেসে বেড়াতে পারতো, কিন্তু না, এরা কোন দিকে যাচ্ছে? এই যে ডিম্বাণু যেখানে রয়েছে, যেটাকে আর্চিগোনিয়াম বলা হয়, এই ডিম্বাণু থেকে কি হয়? বেশ কিছু কেমিক্যাল সিক্রেশন হয়। এখান থেকে দেখো বেশ কিছু রাসায়নিক পদার্থ জলের মধ্যে এরা ছেড়ে দেয়, আর সেই রাসায়নিক উপাদানগুলোর ওপর দিকেই কিন্তু এই শুক্রাণুগুলো মুভ করে, কারণ ওরা ওই কেমিক্যালগুলোকে সেন্স করতে পারে যে ওখানে ডিম্বাণু আছে, এটা কিন্তু ওরা চিনতে পারে, দিয়ে সেন্স করে সেই ডিম্বাণুর কাছে কিন্তু পৌঁছে যায়। তাহলে এখানে কি হচ্ছে? যে রাসায়নিক উপাদানের ঘনত্বের দিকে উদ্ভিদের সামগ্রিক চলন, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি কেমোট্যাকটিক চলন, ঠিক আছে। আচ্ছা, থার্মোট্যাকটিক বলতে কি বোঝায়? থার্মো বা থার্মোমিটার মানে কি? উষ্ণতা পরিমাপ করে। তাহলে এখানে উষ্ণতা মেনটেন করছে, উষ্ণতার গতিপথের দিকে উদ্ভিদঙ্গের যে সামগ্রিক চলন, সেটাকে আমরা কি বলবো? থার্মোট্যাকটিক চলন। এই যে একটু আগে বললাম, এই যে ক্লামাইডোমোনাস সূর্যের দিকে কেন যাচ্ছে? আরে বাবা, সূর্যের আলো যেখানে থাকে সেখানে তো তাপমাত্রাও বেশি থাকবে, তাই না? তাহলে এরা কি, যেদিকে টেম্পারেচার বেশি সেই দিকে মুভ করে। তাহলে এটা কিন্তু এই থার্মোট্যাকটিকের এক্সাম্পলও হয়ে যাচ্ছে। এখানে কি বলবো? যে উষ্ণতার গতিপথের দিকে উদ্ভিদের সামগ্রিক চলন, এটাকে আমরা বলছি থার্মোট্যাকটিক। এখানেও এক্সাম্পল আমাদের কি হয়ে যাচ্ছে? এক্সাম্পল হয়ে যাচ্ছে ক্লামাইডোমোনাস। দেখো ছবিতে, দেখো এখানে মোমবাতি জ্বলছে, একটা ঠান্ডা জলের মধ্যে এদেরকে রাখা হয়েছিল। সব ক্লামাইডোমোনাস গুলো কোন দিকে চলে গেছে? যেদিকে টেম্পারেচার বেশি, জলটা এদিকে হালকা হালকা গরম হচ্ছে, ওয়ার্ম ওয়াটার, এই উষ্ণ গরম জলের দিকে চলে গেল। তার মানে কি, এরা যেদিকে উষ্ণতা বেশি সেদিকে মুভ করে। তাহলে এটা উদ্ভিদাঙ্গের কি সামগ্রিক স্থান পরিবর্তন। তাহলে এটা একটা ধরনের ট্যাকটিক চলন। তাহলে ট্যাকটিক চলন বোঝা গেছে। 3 ধরনের ট্যাকটিক চলন আমরা দেখলাম, যেখানে আলো, রাসায়নিক উপাদান এবং উষ্ণতা এদের যেখানে বেশি এই উদ্দীপকগুলো, সেই দিকে উদ্ভিদ কি করছে? টোটালি চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। আশা করি প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার, খুব ইজি ছিল। এবার আমরা দেখে নেব বক্রচলন। বক্রচলন কয় প্রকার বললাম? বক্রচলন 2 প্রকার বলেছি, একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। ট্রপিক চলন প্রথমে চলে আসি। বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্রচলন।
মানে এই ট্রপিক চলনে সব কি হবে, ট্রপিক চলনে তোমার বক্র চলন তো লক্ষ্য করাই যাবে, আর কি গতিপথ অনুসারে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। দেখো ট্যাকটিক চলনে আমরা গতিপথও দেখলাম, আবার ঘনত্বও দেখেছি, আবার তীব্রতাও দেখেছি, যে আলো তীব্রতা বেশি হলেও সেদিকে ক্লামাইডোমোনাস যাচ্ছে, উষ্ণতা তীব্রতা বেশি হলে সেদিকে যাচ্ছে, বা আলো যেদিকে রয়েছে সেদিকে যাচ্ছে, মানে গতিপথের দিকেও যাচ্ছে। ওখানে কিন্তু আমার গতিপথ বা তোমার তীব্রতা এইসব মেনটেনই করছে না। ট্যাকটিক মানে মোট কথা দুটো জিনিস মাথায় রাখবো। ট্যাকটিক মানে এর আগেরটার কথা বলছি। ট্যাকটিক মানে দুটো জিনিস মাথায় রাখবো, এক উদ্দীপক বহিস্থ উদ্দীপক থাকবে, আর তার প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, মানে কমপ্লিট উদ্ভিদটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। আর এদিকে ট্রপিক আর ন্যাস্টিক, ট্রপিকে কি হবে, ট্রপিকে শুধুমাত্র বক্রচলন হবে, আর সেটাও কি অনুযায়ী, গতিপথ অনুযায়ী। মানে আলোর দিকে কমপ্লিটলি মহাকাশে তো চলে যেতে পারবে না, উদ্ভিদটা কি করতে পারে, হাইয়েস্ট যেদিকে আলো সেই দিকে এরকম ভাবে বেঁকে যেতে পারে। তার মানে আলোর গতিপথের দিকে বেঁকে যাচ্ছে, যেদিকে রাসায়নিক উপাদান বেশি বা যেদিকে জল বেশি সেই দিকে বেঁকে যেতে পারে। উদ্ভিদের মূলটা মাটির তলা দিয়ে যাচ্ছে, ধরো উদ্ভিদের মূলটা যেখানে দেখবে জল বেশি মাটির তলায়, সেই দিকে মূলটা বেশি বিস্তার লাভ করছে, ঠিক আছে, কিন্তু গাছটা কমপ্লিটলি ওদিকে চলে যেতে পারবে না। তো এই অঙ্গ প্রত্যঙ্গের যে বক্র চলন, এটাকেই বলা হচ্ছে কি ট্রপিক চলন, যেটা উদ্দীপকের গতিপথ অনুসারে হবে। তাহলে এখানে আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, গতিপথ আর অঙ্গের বক্র চলন। ক্লিয়ার? চলো এর ভাগগুলো কি কি আছে আমরা দেখে নিই। ট্রপিক চলনের প্রথম যে ভাগটা রয়েছে ফটোট্রপিক। এক্ষুনি বললাম ফটো মানে বোঝাচ্ছে আলো, তাহলে আলো যেদিকে থাকবে সেদিকে উদ্ভিদের যে বক্রচলন ঘটবে সেটাকে আমরা কি বলবো, ফটোট্রপিক চলন। দেখো এখানে এই যে গাছটা লাগানো রয়েছে টবে, আমিও যে বললাম অন্ধকার ঘরে যদি তুমি নিজেই দেখবে একটা বক্সে, তুমি যদি এটা এক্সপেরিমেন্ট করতে পারো, একটা ছোট্ট চারা গাছ, তাকে একটা ছোট্ট টব বা প্লাস্টিকের কোটো যাতেই করে একটা ছোট চারা গাছ লাগাবে এবং সেটাকে একটা পিচবোর্ডের বাক্সে দেবে, গাছটাতে প্রপার জল দিয়ে তুমি পিচবোর্ডের বাক্সে রেখে দেবে এবং পিচবোর্ডের একদিকে একটা ছিদ্র করে দেবে, ছোট্ট গোল ছিদ্র করে দেবে। 3 থেকে 4 দিন পর তুমি যেটা ভালো এক্সপেরিমেন্ট করতে পারো, ছোলা ভিজিয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে, বেশি খাটনি করতে হবে না। তো ছোলার থেকে যে গাছগুলো বেরোবে সেগুলো দেখবে সব কটা ওই ছিদ্র যেদিকে ওখান থেকে আলো পাবে সব কটা ওদিকে বেঁকে যাবে। এটা হচ্ছে ট্রপিক চলনের পরীক্ষা, বাড়িতে প্রত্যেকে করে করে দেখবে। আচ্ছা, তাহলে এই যে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন ঘটলো আলোর দিকে, এটাকেই বলা হচ্ছে কি ফটোট্রপিক। তাহলে ফটোট্রপিক কে শো করে, উদ্ভিদের কাণ্ড, যে কোনো উদ্ভিদের কাণ্ড কি করছে, আলোর গতিপথের দিকে, আলোর গতিপথের দিকে অঙ্গের বক্রচলন ঘটলো। ঠিক আছে, বোঝা গেল ফটোট্রপিক চলন। এরপর চলে আসছে জিওট্রপিক। জিওট্রপিক চলন বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে তোমার অভিকর্ষ বলের দিকে যে উদ্ভিদ অঙ্গের চলন সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। এখানে হচ্ছে তোমার উদ্দীপক, ঠিক আছে, অভিকর্ষ। তুমি কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সে কি আবার নিচের দিকে চলে আসে। এটা কেন হয়, পৃথিবীর যে অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণ টান সেটার জন্য কিন্তু চলে আসে। তাহলে উদ্ভিদের যে কাণ্ড সে তো অভিকর্ষের বিপরীতে উঠছে, তাই না, আলোর দিকে যাচ্ছে মানে কি, সে অভিকর্ষের বিপরীতে উঠছে। এদিকে মূল কিন্তু আলোর দিকে যায় না, মূল কিন্তু অভিকর্ষের দিকে মানে মাটির নিচে ঢুকে যাচ্ছে আরো। তাহলে উদ্ভিদের মূল যে চলনটা শো করছে সেটাকে বলছি আমরা জিওট্রপিক চলন। ধরো আমি এই যে টপটা এমনি রেখেছিলাম, এমনি রাখলেও কিন্তু উদ্ভিদের মূলটা মাটির নিচে চলে যেত। উদ্ভিদের টপটাকে ফেলে দিয়েছি, তাও কে সে পাশাপাশি গ্রো করবে না, সে কিন্তু সেই বেঁকে গিয়ে নিচেই ঢুকে যাবে, মানে সে কিন্তু অভিকর্ষের দিকেই অনুকূলের দিকেই যাবে। এটাকে বলা হয় পজিটিভ জিওট্রপিজম বা ধনাত্মক জিওট্রপি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, অভিকর্ষের গতিপথ অনুসারে, অভিকর্ষের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখতে পাওয়া যায় সেটাকেই আমরা কি বলছি, জিওট্রপিক চলন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উদ্ভিদ অঙ্গের জিওট্রপিক দু রকমের দেখতে পাওয়া যায়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ কার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, যে উদ্ভিদের মূল, এ কিন্তু পজিটিভ জিওট্রপিজম শো করছে, কারণ এই অভিকর্ষের, দেখো এটা অভিকর্ষের দিকে হচ্ছে, কাণ্ডের চলনটা অভিকর্ষের বিপরীতে হচ্ছে,
হচ্ছে তো অভিকর্ষের জন্যই না, একটা অনুকূলে একটা প্রতিকূলে। তাহলে অভিকর্ষের দুদিকে দুটো হচ্ছে, এটাকে পজিটিভ বলা হয় যেটা অভিকর্ষের দিকে হচ্ছে, যেটা অভিকর্ষের বিপরীতে হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিজম। তাহলে নেগেটিভ জিওট্রপিজম কে শো করছে? কাণ্ড। আর পজিটিভ জিওট্রপিজম কে শো করছে? উদ্ভিদের মূল। উদ্ভিদের মূল, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রো মানে ওয়াটার বা জলকে বোঝাচ্ছে। যেদিকে জল বেশি রয়েছে সেদিকে কি হবে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন হবে। এই যে বললাম মাটির নিচে দেখো উদ্ভিদটা রয়েছে, মাটির নিচে এখানে জল বেশি রয়েছে। তো দেখবে পুকুরের আশেপাশে একটু দূরে যদি পুকুরের ধারে কোনো গাছ থাকে, সেই গাছের ডালপালা বলো, সেই গাছের মূল বলো, দেখবে পুকুরের দিকে চলে আসে। কেন হয় এটা? এটা হাইড্রোট্রপিক চলন। না, জলের উৎসের দিকে কি হচ্ছে? উদ্ভিদের মূল তো জল খোঁজে মাটির নিচে, এবার সে এখানে জলের মলিকিউল বেশি দেখতে পাচ্ছে, তার মানে কি সে এদিকে কিন্তু চলনটা শো করছে, ঠিক আছে। তাহলে এই ধরনের চলনকে আমরা কি বলছি? হাইড্রোট্রপিক চলন বলছি। তাহলে উদ্ভিদের জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের বক্রচলন, এটাকে বলছি আমরা হাইড্রোট্রপিক চলন। তাহলে ট্রপিক চলনের পার্টগুলো বোঝা গেছে যে কি কি হচ্ছে। এখানে সব উদ্ভিদের কাণ্ড আর মূল, এগুলোই হচ্ছে এক্সাম্পল তোমার ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। এই তিন ধরনের ট্রপিক চলন বা বক্র চলন আমরা দেখলাম, যেটা উদ্দীপকের গতিপথের দিকে হয়। ক্লিয়ার? সামগ্রিক স্থান পরিবর্তন কিন্তু এখানে হলো না। আচ্ছা, এরপর চলে আসবো খুব ইন্টারেস্টিং ন্যাস্টিক চলন। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ন্যাস্টিক চলনে আমাদের কি মাথায় রাখতে হবে? ন্যাস্টিক চলনে মাথায় রাখতে হবে উদ্দীপকের তীব্রতা। ওটা ছিল উদ্দীপকের গতিপথ, এখানে রয়েছে উদ্দীপকের তীব্রতা। মানে আলো শুধু থাকলেই হবে না, কোনোদিন ধরো জোরালো সূর্যের আলো রয়েছে, কোনোদিন ধরো মেঘলা মেঘলা ওয়েদার, হালকা সূর্যের আলো রয়েছে। তো ওই দুটো তীব্রতা বেশি কম কিন্তু উদ্ভিদের সংবেদনশীলতা প্রকাশ করবে। মানে উদ্ভিদ কিন্তু ওই আলো বেশি থাকলে একরকম সংবেদনশীলতা প্রকাশ করবে, কম থাকলে এক ধরনের সংবেদনশীলতা প্রকাশ করবে। তাহলে তীব্রতার উপর বেস করেও কিন্তু উদ্ভিদঙ্গের বিভিন্ন ধরনের চলন দেখতে পাওয়া যায়। আর এই তীব্রতা অনুযায়ী যে ধরনের চলনগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন বলবো। আর এই ধরনের চলনগুলো কিন্তু বক্র চলন নয়, রসস্ফীতিজনিত চলন। মানে এই যে পদ্ম ফুল, আমি যদি এটা দিয়ে এক্সাম্পল দিই, যে আলো যখন কম থাকে, সূর্যের আলোর তীব্রতা যখন কম থাকে তখন কুড়ি অবস্থায় থাকে, যখন আলো তীব্রতা বেড়ে যায়, সূর্যের আলো প্রখর হয়ে যায়, তখন ফুলটা ফুটে যায়। তাহলে ফুলের পাপড়িতে যে কোষগুলো ছিল সেই কোষগুলোর মধ্যে প্রোটোপ্লাজমের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার জন্য সেটা রসস্ফীত হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে এবং সেটা ফুটে থাকছে, মানে ব্লজম হচ্ছে। তাহলে এটা কি? রসস্ফীতিজনিত চলন। এখানে কিন্তু ফুলটা না তো এদিকে বেঁকে গেল, না তো ওদিকে বেঁকে গেল, না তো উদ্ভিদটা সরে গেল, কিছুই হলো না। এটা শুধুমাত্র উদ্ভিদের রসস্ফীতিজনিত চলন দেখতে পাওয়া গেল। কিসের জন্য? তীব্রতার জন্য। বোঝা গেছে? তাহলে ন্যাস্টিক চলন আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, উদ্দীপকের তীব্রতা আর তার প্রভাবে রসস্ফীতিজনিত চলন কিন্তু পরিলক্ষিত হবে। আচ্ছা, তাহলে ফটোন্যাস্টিক কাকে বলবো? ফটো মানে আলো, আর ন্যাস্টিক মানে আলোর তীব্রতা অনুযায়ী। ফটো মানে আলো বুঝিয়ে দিয়েছে, আর আমরা জানি ন্যাস্টিক বলতে সে যে কোনো উদ্দীপকের কি তীব্রতার জন্য তার রসস্ফীতিজনিত চলন হয়। তাহলে আলোর জন্য যে ধরনের রসস্ফীতিজনিত চলন দেখতে পাওয়া যায় আলোর তীব্রতা অনুযায়ী, সেই ধরনের চলনকে আমরা বলি ফটোন্যাস্টিক চলন। যেটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? টিউলিপের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পদ্ম ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে পদ্ম ফুল কি হচ্ছে? কম আলোতে কুড়ি অবস্থায় থাকে, বেশি আলোর তীব্রতা যত বাড়বে ফুলটা ফুটে উঠবে। বোঝা গেছে? এটা হলো ফটোন্যাস্টিক চলন। নেক্সট থার্মোন্যাস্টিক। টেম্পারেচার বা উষ্ণতা যত বাড়বে, গরম যত বাড়বে, তখন কি হচ্ছে? ফুলটা ফুটছে। টেম্পারেচার যখন কমছে তখন কি? ফুলটা বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের চলনকে আমরা কি বলছি? থার্মোন্যাস্টিক। কারণ ন্যাস্টিক মানে তো আমরা জানি তীব্রতা আর রসস্ফীতি, আর থার্মো মানে এখানে টেম্পারেচারকে বোঝাচ্ছে। তবে টেম্পারেচারের তীব্রতা বাড়লে এর রসস্ফীতি ঘটবে, টেম্পারেচারের তীব্রতা কমলে এর রসস্ফীতিজনিত চাপ কমে যাবে। ক্লিয়ার? নেক্সট কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিক মানে কি? কেমো মানে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যখন বাড়ছে তখন কি উদ্ভিদঙ্গের চলন ঘটছে? যখন রাসায়নিক পদার্থ কম থাকছে বা থাকছে না তখন উদ্ভিদঙ্গের চলন ঘটছে না। যেমন সূর্য শিশির প্লান্ট,
এই সূর্য শিশির প্লান্ট মানে দেখো কেমন দাঁতের মতন রয়েছে, এরকম ধরনের দাঁত দিয়ে এরকম খোলা অবস্থায় রয়েছে। এর মধ্যে যখন কোনো পতঙ্গ এসে বসছে, এরকম ভাবে রয়েছে, তো কোনো পতঙ্গ এসে যখন বসছে তখন এ কি করে, এরকম ভাবে বন্ধ হয়ে যায়। তাহলে এরকম ভাবে খোলা অবস্থায় বসে থাকে, এর মধ্যে আঠালো পদার্থ থাকে। এর মধ্যে ধরো কোনো পতঙ্গ এসে বসলো, পতঙ্গের গায়ে তো বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে, বা পতঙ্গটা তো বিভিন্ন প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো দিয়ে তৈরি, তাহলে উদ্ভিদের সেগুলো প্রয়োজনীয় বস্তু মনে হয়েছে। যেই পতঙ্গ এসে বসলো ওর মধ্যে প্রচুর কেমিক্যাল কম্পোনেন্টস রয়েছে, তো উদ্ভিদটা কি করবে, পতঙ্গটাকে এরকম ভাবে গিলে নেবে, একদম এনগালফ করে নেবে। এই ধরনের যে চলনটা শো করলো, কার জন্য শো করলো, কেমিক্যাল পদার্থ রয়েছে বলে। তাহলে এই যে চলনটা কেমিক্যাল পদার্থের তীব্রতার জন্য সেই চলনটা শো হলো, তাই এটাকে বলা হচ্ছে কেমোন্যাস্টিক। এটাও কিন্তু রসস্ফীতি ঘটলো, যে রসস্ফীতি অবস্থায় খুলেছিল, তারপরে কি হয়ে গেল, রসস্ফীতি চাপ কমে গেল, সেটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও কি সূর্য শিশির প্লান্টের ক্ষেত্রে এরকম কেমোন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায়। আর লাস্ট ওয়ান ইজ সিসমোন্যাস্টি, যেটা স্পর্শের জন্য হচ্ছে, তুমি জাস্ট টাচ করবে আর কিছু না। এতটাই লজ্জা পাই, কিছু বলার নেই, হ্যাঁ তোমাদের মতন নয়, নির্লজ্জ। আচ্ছা, সিসমোন্যাস্টিক চলন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, লজ্জাবতী, যেটা মিমোসা পুডিকা এর বিজ্ঞানসম্মত নাম। লজ্জাবতী গাছের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যখন একে টাচ করা হচ্ছে, বাইরের যে কোনো স্পর্শ, তাপ, চাপ এগুলো যখনই অনুভূত হয়, বা তুমি কোনো লাঠি দিয়ে নাড়ালেও কি হবে, যখনই বাইরের থেকে কোনো যান্ত্রিক আঘাত সে পাচ্ছে, সে কিন্তু তার পাতাগুলোকে মুড়ে ফেলছে। ঠিক আছে, এই ধরনের চলনকে কি বলা হয়, সিসমোন্যাস্টিক চলন বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এই ন্যাস্টিক চলন আমরা দেখলাম 4 প্রকার, একটা আলোর জন্য, একটা টেম্পারেচারের জন্য, একটা রাসায়নিক উপাদানের জন্য, আর একটা হচ্ছে স্পর্শ, তাপ, চাপ এইসবের জন্য হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে ন্যাস্টিক চলন হয়ে গেল। তাহলে আমাদের এই 3টে যে চলন পড়লাম, এই 3 প্রকার চলনের কি আমাদের পার্থক্য খুব ভালো করে পড়তে হবে। পার্থক্য এই কারণেই আমি ওই পয়েন্টগুলোর উপর জোর দিয়েছি যে কোন জায়গাটা দেখতে হবে। দেখো এখানে ভালো করে বলে দিই, ট্যাকটিক চলন রয়েছে, ট্রপিক চলন রয়েছে, ন্যাস্টিক চলন রয়েছে, যে 3 প্রকার চলন আমরা পড়লাম। তাহলে ট্যাকটিক চলনের উদ্দীপক, এখানে বহিস্থ উদ্দীপকের গতিপথ হতে পারে, তীব্রতার দ্বারাও নিয়ন্ত্রিত হয়, যে কোনোটা হতে পারে। ট্যাকটিক চলনে মোট কথা আমরা দেখেছি সামগ্রিক স্থান পরিবর্তন, সেটা তীব্রতার জন্য হতে পারে, গতিপথের দিকেও হতে পারে। এখানে আমরা কিন্তু এই দুটো মেনশন করিনি। আচ্ছা, ট্রপিক চলনে কি, গতিপথ অনুযায়ী হবে। ঠিক আছে, ট্রপিক চলনে কি, উদ্দীপকের গতিপথের দিকে হবে, এটা আমরা পড়েছিলাম। আর এই দিকে ন্যাস্টিক চলনে কি, উদ্দীপকের তীব্রতার দ্বারা হয়েছে, যে তীব্রতা বেশি কমের জন্য রসস্ফীতি জনিত চলন ঘটবে। আচ্ছা, ঘটনাস্থল কোথায় ঘটে, কোন ধরনের এই ধরনের চলনগুলো, এটা সমগ্র দেহে ঘটছে। ট্যাকটিক চলন আমরা কি বললাম, যে এক জায়গা থেকে অন্য জায়গায় কমপ্লিট দেহটাকে নিয়ে চলে যাচ্ছে, যেটা এককোষী শৈবালগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কমপ্লিটলি চলে যাচ্ছে, তাই এটা সমগ্র দেহে ঘটছে এই প্রকার চলন। ট্রপিক চলন কি, উদ্ভিদের অপরিণত অংশে ঘটে ট্রপিক চলন, তাই না, কারণ কাণ্ডটা অপরিণত। একটা চারা গাছ, সে তো আস্তে আস্তে শাখা প্রশাখা তৈরি করবে, তাহলে সে অপরিণত অবস্থায় ছিল, আস্তে আস্তে পরিণত হচ্ছে, তাহলে অপরিণত অংশে কিন্তু এই ধরনের বক্রচলন দেখতে পাওয়া যায়। একটা গাছ, একটা বট গাছ বড় হয়ে গেছে, তারপরে আর তার নতুন ডালপালা হচ্ছে না, তাহলে সেই গাছটা কি বক্রচলন শো করবে না। তাহলে পরিণত প্লান্ট কিন্তু কখনো ট্রপিক চলন শো করে না। অপরিণত অংশে উদ্ভিদের যেটা বৃদ্ধিরত জায়গা, উদ্ভিদের শাখা প্রশাখা, কাণ্ড, মূল, এই সমস্ত জায়গায় কিন্তু তোমার ট্রপিক চলন শো হবে। ঠিক আছে, আর ন্যাস্টিক চলন পরিণত অংশে ঘটে। ন্যাস্টিক চলন কোথায় ঘটবে, পরিণত অংশে, যে ফুলটা কমপ্লিট পরিণত হয়ে গেছে, এবার সে ফুটবে কি ফুটবে না সেটা তীব্রতার উপর ডিপেন্ড করছে, এটা পরিণত অংশে ঘটে। সংবেদনশীলতা মানে সাড়া প্রদানটা কিভাবে হয়, এখানে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনের মাধ্যমে সাড়া প্রদান হয়, মানে মোট কথা গমন ঘটে। এখানে কি, সংবেদনশীল অঙ্গের বৃদ্ধির মাধ্যমে, শুধু ওই অঙ্গটার বৃদ্ধির মাধ্যমে সাড়া প্রদান হচ্ছে, যেটাকে বৃদ্ধিজ চলনও বলা হয়, যে ট্রপিক চলনকে বৃদ্ধিজ চলন বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে ট্রপিক চলনকে কোন প্রকার চলনকে বৃদ্ধিজ চলন বলা হয়, ট্রপিক চলনকে, কারণ এটা অপরিণত অংশে ঘটে আর এটা ওই অঙ্গের বৃদ্ধি ঘটায়। নেক্সট, সংবেদনশীল অঙ্গের কোষগুলো রসস্ফীতি তারতম্যের কারণে ঘটে, এটা কি হচ্ছে, কোষের রসস্ফীতি তারতম্য ঘটায়। ঠিক আছে, ন্যাস্টিক চলনে। প্রতিক্রিয়া, এটা অনুকূল প্রতিকূল ধর্মী যে কোনোটা হতে পারে, অনুকূলও হতে পারে, প্রতিকূলও হতে পারে। ট্রপিক চলন এটাও অনুকূল বা প্রতিকূল ধর্মী হতে পারে। ঠিক আছে, আর ন্যাস্টিক চলন সর্বদাই কিন্তু অনুকূল ধর্মী হবে। ঠিক আছে, এই যে পার্থক্যগুলো আমরা পড়লাম, এই পার্থক্যটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। আর আমরা যে চলনের প্রকারভেদগুলো পড়লাম সেখান থেকে ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের যে ভাগগুলো, সেই ভাগগুলো আর প্রত্যেকটার এক্সাম্পল অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন তোমাদের আসে, এমসিকিউ পাবে এখান থেকে, শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ পাবে, আর 2 নম্বরের কোশ্চেনও কিন্তু পাবে। তো এই জায়গা থেকে মোট কথা, যেহেতু এসএ কিউ বা শর্ট কোশ্চেন তোমাদের আসে, তাই এই জায়গা থেকে কিছু স্কিপ করার মতন জায়গা কিন্তু নেই। তোমাদের যেটুকু এখানে পড়ানো হলো দ্যাটস এনাফ তোমাদের প্রিপারেশনের জন্য। এইগুলো খাতায় নোট করবে। জাস্ট এই জিনিসগুলো তোমরা যদি জেনে থাকো, তোমাদের প্রত্যেকটা শর্ট কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলবো যে আজকে এই চ্যাপ্টারটা তো এখানে শেষ হলো। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই বুঝতে পেরেছো, খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ক্লাসটা, আর অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবে। কারণ যারা যারা তোমরা নতুন দেখছো তোমাদেরকেও বলে রাখি, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে কিন্তু প্রপার রুটিন ওয়াইজ তোমাদের পুরো কমপ্লিট সিলেবাস ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করব আমরা। তোমাদের কমপ্লিট যে প্রিপারেশন সেটা কিন্তু তোমাদের এই এসওই বাংলা 9 and 10 চ্যানেলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এখানে 9 এবং 10 এর সমস্ত ক্লাস কিন্তু তোমরা প্রপার রুটিন ওয়াইজ প্রতি সপ্তাহে পাবে। আর এখানে লাস্টের দিকে তোমাদের পরীক্ষার সময়ও কিন্তু সমস্ত রকমের কোশ্চেন প্র্যাকটিস, বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা, সমস্ত কিছুই কিন্তু এখানে আসতে চলেছে। তো প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।